ওয়ারেন হেস্টিংস 1772 সালে বাংলার গভর্নর পদে বসে ওয়ারেন হেস্টিংস। তবে এর আগে 1750 খ্রিস্টাব্দে হেস্টিংস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যোগ দেয় এবং দক্ষিণ ভারতে কর্ণাটক এরিয়াতে একজন অফিসার ছিলেন। পরে তিনি মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে আসেন এবং 1761 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ থেকে কলকাতাতে ট্রান্সফার হয়ে আসেন। তারপর 1765 খ্রিস্টাব্দে রেজিগনেশন দিয়ে ইংল্যান্ড ফিরে যান। আবার 1769 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে মাদ্রাস কাউন্সিলে একজন মেম্বার হিসাবে আসেন। তারপর 1772 খ্রিস্টাব্দে তাকে বাংলার এরিয়াতে গভর্নর করে পাঠানো হয়। বাংলার গভর্নর হয়েই হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করে দেয় এবং ইজারিদারি ব্যবস্থা চালু করে। কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতাতে নিয়ে আসে। দেওয়ানি কাজের জন্য বোর্ড অফ রেভিনিউ আর কমিটি অফ সার্কিট তৈরি করে। এরপর 1773 খ্রিস্টাব্দে আসে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। এই জন্য বলা হয় যে বাংলার লাস্ট গভর্নর হলো ওয়ারেন হেস্টিংস, আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিংস। এরপর 1776 খ্রিস্টাব্দে হেস্টিংস আমিনি কমিশন তৈরি করে রাজস্ব সম্পর্কিত তথ্য গ্রহণের জন্য। 1776 খ্রিস্টাব্দে হেস্টিংস আমিনি কমিশন তৈরি করে। আর এর মাঝে কোম্পানির দ্বারা ভারতে যাকে যাকে পেনশন দেওয়া হতো, অর্থাৎ মুঘল বা নবাব বা অন্যান্য পরিবার, তাদের সবার পেনশন বন্ধ করে দেওয়া হয়। বাংলার এরিয়াতে যে দস্তক প্রথা চলছিল সেই দস্তক প্রথা সমাপ্ত করে দেয়। ব্যবসার ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ী আর ব্রিটিশ ব্যবসায়ী প্রত্যেকের কাছ থেকেই 2.5% করে ট্যাক্স তুলতেন। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতাতে শিফট করা হয়। পোস্টাল সার্ভিস চালু করা হয়। ভারতের কার্টোগ্রাফিক্যাল সার্ভে করা হয়, আর এই সার্ভের দায়িত্ব দেওয়া হয় জেমস রেমেলকে। এই জন্য ফার্স্ট সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া বলা হয় জেমস রেমেলকে। এমনকি এই জেমস রেমেলকে ফাদার অফ ইন্ডিয়ান সার্ভেও বলা হয়। এছাড়া ওয়ারেন হেস্টিংস বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে প্রভিন্সিয়াল কোর্ট স্থাপন করান। 1780 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করান। এছাড়া তার সময় কলকাতাতে স্যার উইলিয়াম জোন্সের দ্বারা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়। ওরিয়েন্টাল স্টাডি দেওয়ার জন্য স্যার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে। সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস। এছাড়া হেস্টিংসের সময় ভগবদ গীতার ইংরেজি অনুবাদ হয়, আর এই অনুবাদ করেছিলেন চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স ভগবদ গীতার ইংরেজি অনুবাদ করেছিলেন এবং তার নাম রেখেছিলেন উইলকিন্স গীতা। আর এটা পাবলিশ হয়েছিল 1785 খ্রিস্টাব্দে। এছাড়া হেস্টিংসের সময় তিনটে বড় বড় যুদ্ধ হয়। 1773-এ রোহিলা ওয়ার, 1775 থেকে 82 পর্যন্ত প্রথম অঙ্গ মারাঠা যুদ্ধ, 1780 থেকে 84 দ্বিতীয় অঙ্গ মহীশূর যুদ্ধ। এরপর 1785 খ্রিস্টাব্দে হেস্টিংস রেজিগনেশন দিয়ে ইংল্যান্ড ফিরে যায়। তারপর 1785 থেকে 86 পর্যন্ত অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসাবে ছিল জন ম্যাকপারসন। তার সময় তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি। এরপরে 1786-তে গভর্নর জেনারেল হিসাবে আসে কর্নওয়ালিস। কর্নওয়ালিস এসে ভারতের বিচার ব্যবস্থায় কিছু সংশোধন করেন। এর আগে দুই রকমের কোর্ট ছিল, সুপ্রিম কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট। কর্নওয়ালিস আরো দুই ধরনের কোর্ট নিয়ে আসে। ডিস্ট্রিক্ট কোর্টের নিচে আনে মুন্সিফ কোর্ট, আর সুপ্রিম কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের মাঝখানে কোর্টের একটা লেয়ার আনে সার্কিট কোর্ট। সেই হিসাবে বাংলার এরিয়াতে 4টে সার্কিট কোর্টের স্থাপনা করা হয়: কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ আর পাটনা। সুপ্রিম কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টের মাঝখানে কোর্টের আর একটা লেভেল সার্কিট কোর্ট। টোটাল 4টে সার্কিট কোর্ট ছিল: কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ, পাটনা। এছাড়া এই কোর্টে সিভিল বা ক্রিমিনাল মামলার জন্য যে সমস্ত আইন রয়েছে বা ল রয়েছে সেগুলোকে কোডিফাইড করার কাজ শুরু করেন। এরপর কর্নওয়ালিস সুসংগঠিতভাবে ভারতের সিভিল সার্ভিসের বাস্তবায়ন করান। এই জন্য ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় কর্নওয়ালিসকে। এর পাশাপাশি 1791 খ্রিস্টাব্দে তিনি ভারতের পুলিশ ব্যবস্থাকেও ঢেলে সাজান। এই জন্য বলা হয় যে 1791 খ্রিস্টাব্দে পুলিশ ব্যবস্থার প্রচলন করেছিলেন কর্নওয়ালিস। এই পুলিশ ব্যবস্থায় 3টে স্তর ছিল। সবার উপরে ছিল এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার নিচে দারোগা, তার নিচে হাবিলদার। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের বেতন বেশ খানিকটা পরিমাণ বাড়িয়ে দেন এবং তাদেরকে অর্ডার দেন যে কোম্পানির কোনো কর্মচারী ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কারোর কাছ থেকে কোনো গিফট বা ঘুষ নিতে পারবে না। যদি এই সমস্ত কাজ করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার চাকরি চলে যাবে। এরপর 1790 থেকে 92 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতে চলে তৃতীয় অঙ্গ মহীশূর যুদ্ধ, এই কর্নওয়ালিসের সময়। আর 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস রিটায়ারমেন্ট নিয়ে ইংল্যান্ড ফিরে যান। তবে এর আগেই 1793 খ্রিস্টাব্দে উত্তর আর পূর্ব ভারতের ওই এরিয়াতে কর্নওয়ালিসের দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করা হয়। আর এর মাঝে 1791 খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়। 1791 খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা করে জোনাথন ডানকান। এরপর 1793 থেকে 98 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিল জন শোর।
এই সময় 1793 খ্রিস্টাব্দেই ভারতে আসে প্রথম চার্টার অ্যাক্ট, অর্থাৎ 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। এরপর 1795 খ্রিস্টাব্দে মারাঠা আর হায়দ্রাবাদের নিজামের ভেতর একটা যুদ্ধ হয়, খর্দার যুদ্ধ। এরপর 1798 খ্রিস্টাব্দে অল্প কয়েকদিনের জন্য টেম্পোরারি বা অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন ক্লার্ক। তারপর 1798 খ্রিস্টাব্দেই বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসে ওয়েলেসলি। ওয়েলেসলি ভারতে আসার আগে ইংল্যান্ডে ওই বোর্ড অফ কন্ট্রোলের একজন মেম্বার ছিল। তাকে ভারতে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ আধিপত্য আরো বেশি করে বিস্তার করা। আর এর জন্য ওয়েলেসলি তিনটে পদ্ধতি অবলম্বন করে: অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এই পলিসিতে যে সমস্ত রাজ্য কোম্পানির আন্ডারে আসতো না তাদের ক্ষেত্রে কূটনৈতিক চাল ও ছলনা প্রয়োগ করতেন। এর পরেও যারা কোম্পানির আন্ডারে আসতো না তাদের সাথে যুদ্ধের মাধ্যমে ওই জায়গা জয় করে নিত। অধীনতামূলক মিত্রতা নীতি, কূটনৈতিক চাল ও ছলনার আশ্রয়, আর যুদ্ধ। এই অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের দরুন 1798 খ্রিস্টাব্দে প্রথম কোম্পানির সাথে যোগ দিয়ে দিয়েছিল হায়দ্রাবাদ। তারপর কূটনৈতিক চাল প্রয়োগ করে তাঞ্জোর, সুরাট আর কর্ণাটক এরিয়া নিয়ে নেয়। তাঞ্জোর এরিয়া নিয়ে নেয় 1799-তে, সুরাট 1800 খ্রিস্টাব্দে আর কর্ণাটক এরিয়া 1801 খ্রিস্টাব্দে। এরপর যুদ্ধের মাধ্যমে জয় করে নেয় মহীশূর এরিয়া। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ অঙ্গ মহীশূর যুদ্ধের পর কর্নওয়ালিস এই মহীশূর এরিয়া নিজের দখলে নিয়ে নেয়। এর পাশাপাশি 1799 খ্রিস্টাব্দেই ভারতের সংবাদপত্রগুলোকে একটু নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন নিয়ে আসে, সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট। ওয়েলেসলি 1799 খ্রিস্টাব্দে আনে সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট। এরপর 1799 খ্রিস্টাব্দেই কলকাতাতে একটা রাজভবন তৈরির কাজ শুরু করেন। বাংলার গভর্নর জেনারেলের থাকার জন্য আলাদা একটা ভবন তৈরির কাজ শুরু করেন, যেটাকে বলা হতো রাজভবন। এই কাজ শুরু হয় 1799 খ্রিস্টাব্দে, শেষ হয় 1803 খ্রিস্টাব্দে। এরপর থেকে বাংলার বা ভারতের যত গভর্নর জেনারেল আসে তারা ওই রাজভবনেই থাকতেন। পরবর্তীতে 1858 খ্রিস্টাব্দ থেকে এই বিল্ডিংটাকে বলা হতো ভাইসরয় ভবন। তারপর 1911 খ্রিস্টাব্দ থেকে এই ভবনটাকে বলা হতো লেফটেন্যান্ট গভর্নরের ভবন। আর 1947 খ্রিস্টাব্দের পর থেকে এই বিল্ডিংটাকে বলা হয় রাজভবন, বর্তমানে যেটা পশ্চিমবঙ্গের রাজভবন। আর এইসবের পাশাপাশি ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনা করেন। 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি ওরিয়েন্টাল স্টাডি দেওয়ার জন্য কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনা করেন। এইরকম বিভিন্ন কাজ করে 1805 খ্রিস্টাব্দে ওয়েলেসলি ইংল্যান্ড ফিরে যান। তারপর 1805 খ্রিস্টাব্দেই কর্নওয়ালিস আবারও বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসে, কিন্তু অল্প কিছুদিন থেকে কর্নওয়ালিস ভারতেই মারা যায়। ফলে 1805 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল পদে আসে বার্লো। বার্লো 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার অ্যাক্টিং গভর্নর জেনারেল পদে ছিল। এই সময় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। দক্ষিণ ভারতে ভেলোরে 1806 খ্রিস্টাব্দে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। 1806 খ্রিস্টাব্দে ভেলোরে সিপাহী বিদ্রোহ হয়। আর ওই 1806 খ্রিস্টাব্দেই কলকাতাতে ব্যাংক অফ কলকাতার প্রতিষ্ঠা হয়। পরে 1809 খ্রিস্টাব্দে গিয়ে এই ব্যাংক অফ কলকাতার নাম হয়ে যায় ব্যাংক অফ বেঙ্গল। ঠিক একইভাবে বাকি যে দুটো প্রভিন্স রয়েছে, অর্থাৎ বোম্বে আর মাদ্রাস, পরবর্তীতে সেখানেও ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাসের প্রতিষ্ঠা হয়। তার বেশ কিছুটা সময় পরে গিয়ে এই ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাসকে একসাথে মার্জ করে দেওয়া হয় এবং তাকে বলা হতো ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তীতে 1921 খ্রিস্টাব্দে গিয়ে এই ব্যাংক অফ ইন্ডিয়াকে বলা হতো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর 1955 খ্রিস্টাব্দে গিয়ে এই ইম্পেরিয়াল ব্যাংকের নাম হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিল বার্লো। তারপর 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মিন্টো প্রথম। এই সময় 1809 খ্রিস্টাব্দে দুটো গুরুত্বপূর্ণ সন্ধি হয়। পাঞ্জাব এরিয়ার সাথে অমৃতসরের সন্ধি আর সিন্ধ এরিয়ার সাথে ট্রিটি অফ ইটারনাল ফ্রেন্ডশিপ। পাঞ্জাব এরিয়ার সাথে অমৃতসরের সন্ধি আর সিন্ধ এরিয়ার সাথে ট্রিটি অফ ইটারনাল ফ্রেন্ডশিপ, এই দুটোই 1809 খ্রিস্টাব্দে। তারপর 1813 খ্রিস্টাব্দে ভারতে আসে চার্টার অ্যাক্ট। মানে মিন্টো প্রথমের সময় 1813 খ্রিস্টাব্দে ভারতে আসে আবারও চার্টার অ্যাক্ট বা সনদ আইন। মিন্টো প্রথমের পরে ওই 1813 খ্রিস্টাব্দেই বাংলার গভর্নর জেনারেল পদে আসে রডন হেস্টিংস। গভর্নর জেনারেল হিসাবে ভারতে তার সময়কাল 1813 থেকে 1823। এর আগে 1793 খ্রিস্টাব্দে জন শোর কোম্পানির জন্য নিয়ে এসেছিল নন ইন্টারভেনশন পলিসি। এখন 1813 খ্রিস্টাব্দে গিয়ে হেস্টিংস এই নন ইন্টারভেনশন পলিসিটাকে সমাপ্ত করে দেয়। এরপর হেস্টিংসের সময় 1817 খ্রিস্টাব্দে কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার।
পরবর্তীতে 1854 বা 55 খ্রিস্টাব্দে গিয়ে এই হিন্দু কলেজকে বলা হতো প্রেসিডেন্সি কলেজ। পরবর্তী সময়ে 2010 সালে গিয়ে এই প্রেসিডেন্সি কলেজকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কনভার্ট করে দেওয়া হয়। তো হেস্টিংসের সময় 1717 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। এরপর 1822 খ্রিস্টাব্দে কৃষকদের জমির মালিকানা অধিকার দেওয়ার জন্য একটা আইন আনা হয়, বেঙ্গল টেনেসি অ্যাক্ট। 1822 খ্রিস্টাব্দে আসে বেঙ্গল টেনেসি অ্যাক্ট। তারপর ভারতের শিক্ষার বিষয়ের ওপর নজর রাখার জন্য একটা কমিটি তৈরি হয় 1823 সালে, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনস। আর এর মাঝে তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়। 1814 থেকে 1816 পর্যন্ত অ্যাংলো নেপালিস ওয়ার, 1817 থেকে 18 পর্যন্ত পিন্ডারি ওয়ার, আর 1817 থেকে 19 পর্যন্ত তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। 1814 থেকে 16 অঙ্গ নেপাল যুদ্ধ। এই যুদ্ধ সমাপ্ত হয় সুগাউলি সন্ধি দ্বারা। এরপর 1817 থেকে 18 পিন্ডারি যুদ্ধ বা পিন্ডারি ওয়ার, 1817 থেকে 1819 তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। আর এই হেস্টিংসের সময় দক্ষিণ ভারতে লাগু হয় রেওয়াতওয়ারি ব্যবস্থা 1820 খ্রিস্টাব্দে, আর উত্তর ও পশ্চিম ভারতে লাগু হয় মহলওয়ারি ব্যবস্থা 1822 সালে। 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে রেওয়াতওয়ারি ব্যবস্থা চালু করে থমাস মুনরো, আর 1822 খ্রিস্টাব্দে উত্তর আর পশ্চিম ভারতে মহলওয়ারি ব্যবস্থা চালু করে হল্ট ম্যাকেনজি। এরপর 1823 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হিসাবে আসে জন অ্যাডাম। জন অ্যাডাম 1823 খ্রিস্টাব্দেই সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য একটা আইন আনে, লাইসেন্সিং রেগুলেশনস অফ প্রেস অ্যাক্ট। এই জন অ্যাডাম 1823 খ্রিস্টাব্দে অল্প কিছুদিনের জন্য অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসাবে ছিল। এরপর 1823 খ্রিস্টাব্দেই গভর্নর জেনারেল পদে বসে অ্যামহার্স্ট। তার সময়কাল 1823 থেকে 1828। এই সময়ের ভেতর 1824 থেকে 1826 একটা যুদ্ধ হয়, অঙ্গ বার্মা যুদ্ধ। আর এই যুদ্ধের সমাপ্তি হয় ইয়ান্ডাবু সন্ধি দ্বারা 1826 সালে। এছাড়া 1824 সালে আরো দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ হয়, আর কলকাতাতে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়। এরপর 1828 খ্রিস্টাব্দে অল্প কয়েকদিনের জন্য গভর্নর জেনারেল হয় উইলিয়াম বেলে। তারপর 1828 খ্রিস্টাব্দেই গভর্নর জেনারেল হিসাবে আসে উইলিয়াম বেন্টিঙ্ক। তার সময়কাল 1828 থেকে 1835। এর আগে 1803 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত বেন্টিঙ্ক মাদ্রাসের গভর্নর ছিল। সেই সময় 1806 খ্রিস্টাব্দে ভেলোরে হয়েছিল সিপাহী বিদ্রোহ। এরপর 1828 খ্রিস্টাব্দে বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসে। এই সময় 1828 খ্রিস্টাব্দে বেন্টিঙ্কের কাছ থেকে অনুমতি নিয়ে রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর কলকাতাতে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করে। এরপর 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করার জন্য একটা আইন নিয়ে আসে, বেঙ্গল সতী রেজলিউশনস, এবং এই আইনটা পাশ হয় 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। যদিও এই সতীদাহ প্রথা রদ করার পেছনে প্রধান কৃতিত্ব হলো রাজা রামমোহন রায়ের। তো 1829 খ্রিস্টাব্দে আসে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন। এরপর বেন্টিঙ্ক সমাজ কল্যাণের জন্য 1835 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠা করেছিল মেডিকেল কলেজ অফ বেঙ্গল। এবার এর মাঝে 1833 খ্রিস্টাব্দে ভারতে আসে চার্টার অ্যাক্ট বা সনদ আইন। এই সনদ আইন অনুযায়ী বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বলা হয়। সেই হিসাবেই বলা হয় যে বাংলার লাস্ট গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক, আবার ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল সেও উইলিয়াম বেন্টিঙ্ক। এখন 1833 খ্রিস্টাব্দে এই সনদ আইন আসার পর বেন্টিঙ্ক ল কমিশনের প্রতিষ্ঠা করে এবং ফার্স্ট ল কমিশনার হয় ম্যাকাউলে। ম্যাকাউলে ভারতের বিচার ব্যবস্থার বিভিন্ন আইনকে কোডিফাই করার কাজ শুরু করেন, যদিও কোডিফাই করতে করতে বেশ কিছুটা সময় লেগে যায়। আলটিমেটলি 1859 খ্রিস্টাব্দে গিয়ে তৈরি হয় সিপিসি, 1860 খ্রিস্টাব্দে আইপিসি, আর 1861 খ্রিস্টাব্দে সিআরপিসি। এছাড়া 1833 খ্রিস্টাব্দে বেন্টিঙ্ক বাংলার এরিয়াতে ওই যে 4টে সার্কিট কোর্ট ছিল সেইগুলোকে সমাপ্ত করে দেয় এবং পুরো ভারতের জন্য একটা কমিশন তৈরি করে, কমিশন ফর রেভিনিউ অ্যান্ড সার্কিট। এছাড়া বিচার ব্যবস্থায় আদেশ দেন যে মুন্সিপ কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে স্থানীয় ভাষায় মামলা চলবে, আর সুপ্রিম কোর্টে ইংরেজি ভাষায় মামলা চালাতে হবে। এরপর 1835 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষার আরো বিকাশ করার জন্য ম্যাকাউলে একটা মিটিং ডাকে এবং ওই মিটিং এর যে রেজলিউশন তাকেই বলা হয় ম্যাকাউলে মিনিটস অফ এডুকেশন। আর এই ম্যাকাউলে মিনিটস এর উপর বেস করে ওই 1835 খ্রিস্টাব্দেই একটা আইন আসে, ইংলিশ এডুকেশনস অ্যাক্ট। উইলিয়াম বেন্টিঙ্কের সময় 1835 খ্রিস্টাব্দে আসে ইংলিশ এডুকেশনস অ্যাক্ট। এই আইনের ভিত্তিতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে কম্পালসারি করে দেওয়া হয়। এখন সেই সময় উত্তর ভারতের এরিয়াতে ঠগ ও ডাকাতদের প্রভাব অনেক বেশি ছিল, ফলে তাদের প্রভাব কাটানোর জন্যই 1830 খ্রিস্টাব্দে বেন্টিঙ্ক নতুন একটা ডিপার্টমেন্ট খোলে,
ঠগি অ্যান্ড ডেকয়টি ডিপার্টমেন্ট। তো যাই হোক, 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার তথা ভারতের গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বেন্টিং। এরপর 1835 থেকে 36 পর্যন্ত চার্লস মেটকাফ ভারতের অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসাবে ছিল। মেটকাফ এই সময় মোগল সাম্রাজ্যের যত কয়েন চলছিল সেই সবগুলোকে সমাপ্ত করে দেয়। এছাড়া দেশে যত সংবাদপত্র রয়েছে তাদেরকে সব ধরনের ছাড় দেওয়ার জন্য 1835 খ্রিস্টাব্দে একটা আইন আসে, প্রেস অ্যাক্ট বা ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট। এই প্রেস অ্যাক্টের মাধ্যমে দেশের সমস্ত সংবাদপত্রকে অলমোস্ট সব ধরনের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। এই জন্য মেটকাফকে বলা হয় লিবার্টার অব দ্য ইন্ডিয়ান প্রেস। এরপর 1836 খ্রিস্টাব্দে মেটকাফ কলকাতাতে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে 1891 খ্রিস্টাব্দে গিয়ে যার নাম হয় দ্য ইম্পেরিয়াল লাইব্রেরি। তারপর 1948 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। তো মেটকাফের সময় 1835 খ্রিস্টাব্দে আসে প্রেস অ্যাক্ট, আর 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। এরপর 1836 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল পদে আসে অকল্যান্ড। তার সময়কাল 1836 থেকে 1842। এই সময় ডাক বিভাগের সংশোধনের জন্য 1837 খ্রিস্টাব্দে আসে পোস্ট অফিস অ্যাক্ট। তারপর 1838 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিন্ধ আর পাঞ্জাব এরিয়ার একটা চুক্তি হয়, ট্রাইপার্টা ট্রিটি বা ত্রিশক্তি চুক্তি। এরপর 1839 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত আফগান এরিয়ার সাথে চলে অ্যাংলো আফগান ওয়ার। আর এর মাঝেই 1839 খ্রিস্টাব্দে পাঞ্জাব এরিয়াতে রাজা রঞ্জিত সিং এর মৃত্যু হয়। ওই 1839 খ্রিস্টাব্দেই একটা বাংলা নিউজ পেপার ছিল সংবাদ প্রভাকর। আগে এই সংবাদ প্রভাকর একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। এখন 1839 খ্রিস্টাব্দে এই সংবাদ প্রভাকরকে ডেলি নিউজ পেপারে পরিণত করা হয়। এছাড়া ওই 1839 খ্রিস্টাব্দেই দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা হয়। তো 1837 খ্রিস্টাব্দে পোস্ট অফিস অ্যাক্ট আসে। 1838-এ ট্রাইপার্টা ট্রিটি কোম্পানি সিন্ধ আর পাঞ্জাব এরিয়ার ভেতর। 39 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর মৃত্যু হয়। ওই 39 খ্রিস্টাব্দেই সংবাদ প্রভাকর ডেলি নিউজ পেপারে পরিণত হয় আর দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা হয়। তারপর 1839 থেকে 42 পর্যন্ত অ্যাংলো আফগান ওয়ার হয়, আর মাঝে 1840 খ্রিস্টাব্দে ব্যাংক অফ বোম্বের প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে 1843 খ্রিস্টাব্দে এলেন ব্রোর সময় ব্যাংক অফ মাদ্রাসের প্রতিষ্ঠা হয়। তো এলেন ব্রো ভারতের গভর্নর জেনারেল ছিল 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় 1843-এই, ব্যাটেল অফ মিয়ানি আর গোয়ালিয়র ওয়ার। 1843 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ মিয়ানির দ্বারা কোম্পানি সিন্ধ এরিয়া পুরোপুরি দখল করে নেয়। আর 1843 খ্রিস্টাব্দের গোয়ালিয়র ওয়ার সিন্ধিয়া আর মারাঠাদের ভেতর যুদ্ধ হয়। এরপর 1844 খ্রিস্টাব্দে অল্প কিছুদিনের জন্য গভর্নর হিসাবে আসে উইলিয়াম বার্ড। তারপর 1844 খ্রিস্টাব্দে আসে হার্ডিংস। হার্ডিংস ভারতের গভর্নর জেনারেল ছিল 1844 থেকে 1848 পর্যন্ত। এই সময় গুরুত্বপূর্ণ দুটো ঘটনা, 1845 থেকে 46 অঙ্গশিক যুদ্ধ, যেটা সমাপ্ত হয় লাহোরের সন্ধির মাধ্যমে। আর 1847 খ্রিস্টাব্দে রুরকিতে কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠা হয়। 1847 খ্রিস্টাব্দে জন থমসনের দ্বারা রুরকিতে কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠা হয়। 1854 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপর 1949 খ্রিস্টাব্দে গিয়ে একে বলা হয় ইউনিভার্সিটি অফ রুরকি। তারপর 2001 সালে এর নাম পাল্টে করা হয় আইআইটি রুরকি। এরপর 1848 সালে ভারতের গভর্নর জেনারেল হয় ডালহৌসি। ভারতের গভর্নর জেনারেল হিসাবে তার সময়কাল 1848 থেকে 1856। ডালহৌসি ভারতে এসে প্রথমেই সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রয়োগ করে 1848 সালে। আর এই নীতি বা এই পলিসি প্রয়োগ করে বিভিন্ন এরিয়া কোম্পানির আন্ডারে নিয়ে নেয়। যেমন 1848 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সাতারা সত্যবিলোপ নীতি প্রয়োগ করে সবার প্রথমেই যে এরিয়াটা দখল করে সেটা হলো 1848 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সাতারা। এরপর 1849-এ উত্তরপ্রদেশের জয়পুর আর উড়িষ্যার সম্বলপুর। 1850-এ পাঞ্জাবের বাঘাট। 52 সালে রাজস্থানের উদয়পুর আর উত্তরপ্রদেশের ঝাঁসি। 1854 সালে নাগপুর। ফার্স্ট দখল করে সাতারা 1848 সালে, লাস্ট দখল করে নাগপুর 1854 সালে। সত্যবিলোপ নীতির পাশাপাশি কুশাসনের আরোপ লাগিয়েও বিভিন্ন জায়গা দখল করে, যেমন অবধ। কুশাসনের আরোপ লাগিয়ে এই অবধ দখল হয় 1856 সালে। যুদ্ধের মাধ্যমেও ডালহৌসি আরো বিভিন্ন জায়গা দখল করে, যেমন 1848 থেকে 49 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় অঙ্গশিক যুদ্ধের পর পাঞ্জাবের পুরো এরিয়া দখল করে নেয়। 1852 সালে দ্বিতীয় অঙ্গ বার্মা যুদ্ধের পর মায়ানমারের দক্ষিণ পোর্শন পুরোটা নিয়ে নেয়।
তো দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ, দ্বিতীয় অঙ্গশিক যুদ্ধ 1848 থেকে 49 আর দ্বিতীয় অঙ্গবার্মা যুদ্ধ 1852। এছাড়া অন্যান্য বিভিন্ন উপায়ে সিকিম 1850 সালে নিয়ে নেয় আর বর্ডার 1853 সালে নিয়ে নেয়। এরপর ডালহৌসি তার সেনা বিভাগে কিছু পরিবর্তন করেন, যেমন নতুন দুটো রেজিমেন্ট খোলেন, শিখ রেজিমেন্ট আর গোর্খা রেজিমেন্ট। এছাড়া সিমলাকে নতুন আর্মি হেডকোয়ার্টার বানান। শিখ আর গোর্খা নামে দুটো নতুন রেজিমেন্ট তৈরি করে সিমলাকে নতুন আর্মি হেডকোয়ার্টার বানায়। এছাড়া এই সিমলাকেই নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বলে ঘোষণা করে গরমকালের জন্য। এরপর ডালহৌসির সময় 1849 খ্রিস্টাব্দে এলিড বেথুনের দ্বারা বেথুন কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠা হয়। 1853 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস এক্সামে ওপেন কম্পিটিশনের ব্যবস্থা করা হয়। আর 1856 খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়, যদিও এই আইনটা পাশ হয়েছিল পরবর্তী গভর্নর জেনারেল ক্যানিং এর সময়। আর এই ডালহৌসির সময় উডের ডেসপ্যাচ ভারতে আসে। এছাড়া ডালহৌসিকে মেকার অফ মডার্ন ইন্ডিয়াও বলা হয়, কারণ এই ডালহৌসির সময় টেলিগ্রাফ লাইন চালু হয়, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস চালু হয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস চালু হয়, ইন্ডিয়ান রেলওয়ে চালু হয়। 1852 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ লাইন বসানোর কাজ শুরু হয় এবং 1854 খ্রিস্টাব্দে ফার্স্ট কমিউনিকেশন হয় কলকাতা থেকে আগ্রা পর্যন্ত। এরপর 1852 খ্রিস্টাব্দেই পোস্টাল স্ট্যাম্প ইস্যু করা হয় প্রথমবারের জন্য। 1852 খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য পোস্টাল স্ট্যাম্প চালু হয় পাকিস্তানের সিন্ধ এরিয়া থেকে। তারপর 1854 খ্রিস্টাব্দে এই চিঠি আদান প্রদান করার জন্য একটা রেট বেঁধে দেওয়া হয়, বলা হয় প্রত্যেক চিঠিতে 2 পয়সা করে লাগবে। এরপর ডালহৌসি তার সময়ে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু করেন কনস্ট্রাকশনের কাজের জন্য। কনস্ট্রাকশনের কাজের জন্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডাব্লিউডি চালু হয়। এরপর ইন্ডিয়ান রেলওয়ের কাজ জোর কদমে চালু হয়। 1853 খ্রিস্টাব্দে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়। ডেটটা হলো 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। ফার্স্ট ট্রেন চলে বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার ডিস্টেন্স বা 21 মাইল ডিস্টেন্স। এই ট্রেনে 3টে লোকোমোটিভ ছিল, 14টা বগে ছিল। এই ট্রেনে প্যাসেঞ্জার ছিল 400 জন। আর এই ট্রেন চালানোর জন্য যে ট্র্যাক, সেই ট্র্যাকটা ছিল 5.5 ফুট বা 1676 মিলিমিটারের ট্র্যাক। তো ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। সেকেন্ড প্যাসেঞ্জার ট্রেন কলকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত 1854 সালে। এরপর থার্ড প্যাসেঞ্জার ট্রেন মাদ্রাজ থেকে আরাকোরাম পর্যন্ত 1856 সালে। বিশ্বের প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয় ব্রিটেনে 1825 সালে। এখন 1853 সালে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন তো চলে, কিন্তু ফার্স্ট রেল লাইন তৈরির প্রপোজাল দেওয়া হয় 1832 সালে মাদ্রাসে। তারপর ফার্স্ট রেল লাইন তৈরি হয় 1835 সালে চেন্নাইতে সেঙ্গুগ্রামে। ফার্স্ট রেল লাইন বা রেল ট্র্যাক 1835 সালে চেন্নাইয়ের সেঙ্গুগ্রামে। তো 1848 থেকে 56 পর্যন্ত ডালহৌসি। এরপর 1856 সালে গভর্নর জেনারেল হিসাবে আসে ক্যানিং। ক্যানিং এর সময় 1857 খ্রিস্টাব্দে হয় মহাবিদ্রোহ। এছাড়া 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বে আর মাদ্রাজ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয়। ক্যানিং এর সময় 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ আর কলকাতা, বোম্বে ও মাদ্রাজ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। এরপর 1861 খ্রিস্টাব্দে গিয়ে অনেকগুলো আইন পাশ হয়, যেমন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট, ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট। 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট আর ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট। এই ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের দরুন 1862 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বে আর মাদ্রাসে 3টে হাইকোর্টের স্থাপনা হয়। আর এর মাঝে 1859 খ্রিস্টাব্দে সিপিসি বা সিভিল প্রসিডিওর কোড আনা হয়। 1859 খ্রিস্টাব্দেই হোয়াইট মিউটিনি হয়। এবার 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে কিছু বিষয় আছে।